কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক। যদিও ট্রাম্প সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে প্রায় ৩ ঘণ্টার বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, তবে এখনও কিছু বিষয়ের মীমাংসা বাকি রয়েছে। যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তিনিও আন্তরিকভাবে আগ্রহী, তবে যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শারমিন শ্রাবণী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের উষ্ণতার আঁচ পাওয়া যায় অভ্যর্থনাতেই। আলাস্কার অ্যালম্যানডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটির টারমাকে পুতিনকে হাসি মুখে অভ্যর্থনা জানান ট্রাম্প। তারা পরস্পরের কাঁধে হাত রেখে আন্তরিকতা প্রকাশ করেন। তবে সেই উষ্ণতার রেশ পাওয়া যায়নি দুই নেতার বৈঠকে, কারণ যুদ্ধ বন্ধের ঘোষণা ছাড়াই শেষ হয়েছে ট্রাম্প পুতিন দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে তাদের আলোচনার কেন্দ্রে ইউক্রেনের সংঘাত ছিল জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য এই সংঘাতের মূল কারণগুলোর সমাধান করতে হবে। আমরা জানি আজকের মূল আলোচনা ইউক্রেন নিয়ে। যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহ আছে, তবে তার জন্য এর মূল কারণগুলো আগে বুঝতে হবে, সেগুলো সমাধান করতে হবে। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আমরা বারবার বলেছি, ইউক্রেনের মানুষ রাশিয়ার শত্রু নয়, আমাদের শেকড় এক। তারপরও এখনকার অবস্থাটা খুবই দুঃখজনক। আমরা এই যুদ্ধের অবসান চাই। এ সময় পুতিন বলেন, ইউক্রেনীয় ও ইউরোপীয়রা শান্তি প্রক্রিয়ায় বাধা না দেওয়ার পথ বেছে নেবেন বলে আশা করছেন তিনি। পুতিনের পরে সংবাদ সম্মেলনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ও নেটো মিত্রদের সাথে কথা বলেই এই বিষয়ে সিদ্ধান্তে আসা যাবে। আমি মনে করি খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। অনেক বিষয়ই আমরা একমত হয়েছি। আমরা লক্ষ্যে এখনো পৌঁছাইনি, তবে যাত্রা শুরু করেছি। চুক্তি না হওয়া পর্যন্ত তো চুক্তি বলা যাবে না। কিছুক্ষণের মধ্যেই আমি ন্যাটোর সাথে কথা বলবো, প্রেসিডেন্ট জেলেনস্কির সাথেও কথা বলবো, তাকে আজকের বৈঠকের বিষয়ে জানাবো। দুই নেতার পরবর্তী বৈঠক মস্কোতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দুজনই। এদিকে ক্ষমতাধর দুই নেতার এই আলোচনাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আবারও জোর দিয়ে বলেছেন যে শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে অবশ্যই আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে। শারমিন শ্রাবণী, ৭১। ট্রাম্প ও পুতিনের বৈঠক নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মেজবাউল আজম সওদাগর। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ স্টুডিওতে। আজকের বৈঠকেও ইউক্রেনের ভূখণ্ড দাবি করে যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছে পুতিন। আদৌ এটি সম্ভব কিনা, এবং পাশাপাশি বলবেন যে কিয়েভকে যুদ্ধ শেষ করতে ভূমির মালিকানা ছাড়বে, যেটি আগে ছাড়েনি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে বৈঠকটি সফল হয়েছে এবং যুদ্ধ বন্ধ হবে কি হবে না, সে বিষয়টা বিশ্লেষণ করলে আমরা একটু পেছনে যেতে হবে। আপনি জানেন যে ট্রাম্প যে ২-৩ বার প্রেসিডেন্ট নির্বাচন যখন করছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, এই প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি কিন্তু একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন, এবং প্রত্যেকটা নির্বাচনের কিন্তু মূল কথা ছিল তার যে আমেরিকা ফার্স্ট পলিসি, অর্থাৎ তিনি সবসময় আমেরিকাকে গুরুত্ব দেবেন এবং বৈশ্বিক ব্যাপারগুলো নিয়ে তিনি কম নাক গলাবেন। এই বিষয়টা ছিল তার নির্বাচনী ম্যানিফেস্টোর মূল কথা। এবং সর্বশেষ যে নির্বাচনটি হলো, সেখানে কিন্তু তিনি দুইটা নির্বাচনী ইশতেহারকে যদি আমরা যদি কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব বা আপনি দেখবেন যে দুই নির্বাচনে যেমন কমলা হ্যারিস তার নির্বাচনে বলেছিলেন নির্বাচনী ম্যানিফেস্টোতে যে তিনি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তিনি ওয়ারের উদ্দেশ্যে ব্যবহার করবেন। এ থেকে বোঝা যায় যদি কমলা হ্যারিস নির্বাচিত হতো, তাহলে হয়তো বৈশ্বিক যে যুদ্ধ সেটার উপর তিনি বেশি গুরুত্ব দিতেন। কিন্তু ট্রাম্প কিন্তু তার নির্বাচনী ম্যানিফেস্টোতে ঘোষণা করেছিলেন যে তিনি নির্বাচনে বিজয়ী হলে তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ট্রেড ওয়ারের কাজে তিনি ব্যবহার করবেন। অর্থাৎ তিনি ট্রেডিশনাল যুদ্ধের পরিবর্তে ট্রাম্প ট্রেড ওয়ারের দিকে যাচ্ছে, এরকম একটা ইঙ্গিত কিন্তু তিনি বারবার দিচ্ছিলেন। এখন এই জেলেনস্কির সাথে বৈঠকে যে জিনিসটা প্রমাণিত হচ্ছে, তিনি এই বৈঠকে তিনি একটা ডিপ্লোম্যাটিক একটা স্ট্র্যাটেজি তিনি অবলম্বন করেছেন, সেটা হচ্ছে পার্সোনাল ডিপ্লোম্যাসি।
ইনস্টিটিউশনাল ডিপ্লোমেসি বা সামিট ডিপ্লোমেসির পরিবর্তে তিনি পার্সোনাল ডিপ্লোমেসির আশ্রয় নিয়েছিলেন এবং এই পার্সোনাল ডিপ্লোমেসির মধ্য দিয়ে তিনি দেখাতে চাইলেন যে ইনস্টিটিউশন গুলোর বড় বড় সামিটে আলোচনার পরিবর্তে আমি যদি পার্সোনালি আমি এই সমস্যার সমাধানের জন্য আমি যে পার্সোনাল বৈঠক করছি এই বৈঠকের মধ্য দিয়ে আসলে সমস্যার সমাধান হবে, এটা তিনি একদিকে দেখাইলেন। আরেকদিকে তিনি দেখাইতে চাচ্ছেন তিনি যে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তিনি ট্রেড ওয়ারের ক্ষেত্রে তিনি ব্যবহার করবেন, এটি তিনি নিশ্চিত করলেন যে তিনি আসলে ট্রেড ওয়ার অর্থাৎ বিশ্বব্যাপী ট্রেড যুদ্ধ হবে, ট্রেডিশনাল ওয়ার গুলো তিনি যে কোনো ভাবে হোক বন্ধ করবেন। অর্থাৎ তিনি যুদ্ধ বন্ধের একটা ইঙ্গিত যে দিলেন এই বিষয়টি কিন্তু অত্যন্ত সুস্পষ্ট এখানে বোঝা গেল। মেজবাউল আজম আরেকটি বিষয় বলবেন, সেটি হচ্ছে যে কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হওয়ার পরও যে ট্রাম্প এটিকে সফল দাবি করছেন, 10-এ 10 দিচ্ছেন, আপনার বিশ্লেষণ কি? বৈঠকটি কতটা সফল হলো? যেহেতু ওয়ান টু ওয়ান ডিপ্লোমেসির একটা পার্সোনাল ডিপ্লোমেসির একটা গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হচ্ছে যে পার্সোনাল ডিপ্লোমেসিতে সব বিষয়গুলো বাইরে ডিসক্লোজ করা হয় না। এবং তিনি কিন্তু বলেছেন, আপনি দেখেছেন, তিনি বলেছেন যে তিনি এখন সবাইকে একটা করে ফোন কল করবেন, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে তার ফ্রেন্ড অ্যালি এবং ফ্রেন্ড স্টেট যেগুলো রয়েছে বা এই বিষয়গুলোর সাথে যারা যারা ইনভলভ তাদের সাথে তিনি ফোন কলে কথা বলবেন এবং গোপনীয় যে বিষয়টা এখানে আলোচনা হয়েছে সেগুলো তাদের সাথে শেয়ার করবেন এবং শেয়ার করে তিনি একটা সলিউশনের দিকে আসবেন। এবং পার্সোনাল ডিপ্লোমেসিতে কিন্তু যেহেতু তিনি প্রকাশ করেননি বিষয়গুলো, তো যতক্ষণ পর্যন্ত তিনি তার অ্যালাই এবং তিনি তার ফ্রেন্ডদের সাথে বিষয়টার বিস্তারিত আলোচনা করে তাদের মতামত নিয়ে একটা সমাধানে তিনি নিয়ে আসবেন সবাইকে, ততক্ষণ পর্যন্ত তিনি সেই বিষয়গুলো কিন্তু তিনি প্রকাশ করবেন না। তো আমরা আশা করতে পারি যে তিনি যে ফোন কলের কথা বলেছেন এই ফোন কলগুলো তার বন্ধু বান্ধব এবং তার বন্ধু রাষ্ট্র এবং তার অ্যালাইদের সাথে ফোন কলে আলোচনার পর তিনি সেগুলো ডিসক্লোজ করবেন এবং তারপরে কিন্তু আমরা পুরো বিষয়টা আমরা পরিষ্কার হব যে আসলে কোন কোন বিষয় নিয়ে তিনি একটা ঐক্যমতে পৌঁছছেন। ধন্যবাদ মেজবাউল আজম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ট্রাম্প পুতিনের বৈঠক নিয়ে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মেজবাউল আজম। চালান বলতে শুধুই একটি মই, বনে যাবেন কোটি টাকার ব্যবসায়ী। ৭১-এর অনুসন্ধানে এমনই অনেকের খোঁজ মিলেছে, তাও আবার বিদ্যুৎ ব্যবসা। সরকারি সংস্থার বাইরে যা করার সুযোগই নেই। ভর্তুকি দামে কিনে চড়া মূল্যে বিক্রি করে কোটিপতিরও খোঁজ মিলেছে। মামলা করেও সুরাহা পাচ্ছেন না ডেস্কো। সুমন তানভীরের অনুসন্ধানী প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। রাতের আধারে সরকারি বৈদ্যুতিক পোলের ওপর কি করছিলেন এ ব্যক্তি? এটাই তো কি আপনার কিভাবে আসলে কি ইন্টারনেটের লাইন মেরামত করছিলেন তিনি? বৈদ্যুতিক পোলের সঙ্গে ইন্টারনেটের আসলে সম্পর্কটা কি? এটা আপনার লাগানোর দায়িত্ব কে দিল ভাই? এটা আপনি লাগাইতে পারেন? অনুসন্ধানের শেষ অংশে যাওয়ার আগে শুরুটা একটু দেখে আসা যাক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী রাজধানীতে ৩,০০০-এরও বেশি বস্তি রয়েছে, যেখানে বিদ্যুৎ গ্যাস সবই আছে। তবে বেশিরভাগ ব্যবহারকারী জানেন না এর খরচের হিসাব, যদিও দোকানগুলোতে নির্ধারিত করা রয়েছে বিদ্যুৎ বিল। যে এরা কারেন্ট চালায় হে করে দেয়, ওই ঘর ভাত থাকি আমাগরে নাই। মিটারের যে বিল আসে সে কাগজটা দেখাইতে চাইলে আমাদের মিটার তো বিল আসে না, এটা গ্যাস বিদ্যুৎ এগুলো দেশও ভেড়া মালিকের খটকা লাগে। তাদের আসলে মালিক কারা? কোন জাদুর কাঠিতেই বা দিচ্ছেন এমন ফ্রি সার্ভিস? অনুসন্ধানের শুরুতেই বস্তি ঘিরে বৈদ্যুতিক পোলগুলোর দিকে নজর দেই আমরা। প্রায় প্রত্যেকটির নিচেই এমন মই অনুসন্ধানের রসদ যোগায়। পোলগুলোর দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকালেই বোঝা যায় খুবই চিকন তার বা গুণা দিয়ে সংযোগ দেওয়া হয়েছে আলাদা লাইনের, যেখান থেকে সরাসরি বিদ্যুৎ গেছে বস্তি ঘরে। আর তারগুলো টানাতেও নেই নিরাপত্তার কোনো বালাই। মানুষের জীবন কতটা সস্তা এদের কাছে। এই পাশের যে খাম্বাটি রয়েছে সেখান থেকে তারা নিজস্ব পদ্ধতিতে এই লাইনটি টেনেছে এই বস্তিতে সরবরাহের জন্য, এবং সেই বস্তিতে সরবরাহের সময় যে ন্যূনতম নিরাপত্তা সেন্সটি থাকা উচিত সেটিও দেখেন। যে এখানে আমি যখন টেস্টারটি ধরছি সরাসরি কিন্তু আপনি দেখছেন যে আলো জ্বলে উঠছে, অর্থাৎ এখানে যে একটি মোটামুটি ধাঁচের নিরাপত্তা কিংবা একটা টেপ কিংবা কস্টেপ দিয়ে বেঁধে দেওয়া সেটিরও প্রয়োজন বোধ করছে না তারা। অর্থাৎ তাদের পকেট দিন শেষে ভরলেই হয়ে গেল, কে বাঁচলো আর কে মরলো তাতে তাদের আসলে কোনো যায় আসে না।
অনুসন্ধানে মিরপুর ৬ নম্বরের টপ ব্লক বস্তি, আরামবাগের চলন্তিকা ও রূপনগর আবাসিক বস্তি ঘুরে দেখা যায় এই চিত্র, যার নিয়ন্ত্রণ করছেন ভাঙানি মজিবর, শরীফ মাতব্বর, কুরবান, হাজি নূর সালাম ও হারুন গ্যাং। যত্রতত্র টানানো ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ার মতো ঘটনাও প্রত্যক্ষ করতে হয় টিম ৭১-কে। তার মার কি মাঝে মধ্যে এমন শরীরের উপর পড়ে? এই আজকে পড়ছে আর একদিন পড়ছিল এরকম। অবদার লোক হইলে তো ওরা এইভাবে লাগাই দেওয়া যায় না। এই যে আমাদের গাড়ির উপরে যে তারটা পড়লো, এটা তো চোরা কারেন্টের তার। এই যে আমার পিছনেই টাইন লাগাই না আছে, তো ওইটা মনে করেন যে যদি কারেন্ট আলার আসে তাইলে খোলায় তো হ্যাঁ আংটা ঝুলাই দেয়। পকেট ভারী করতে এই ঝুঁকিপূর্ণ সরবরাহ ব্যবস্থা যারা পরিচালনা করছেন তাদের একজন ভাঙারি মজিবরের মেয়ে রেশমা। ভাঙারি মজিবরের বাসা থাকে না। খুঁজতে তার বাড়িতে যায় টিম ৭১, তবে তার দেখা মেলেনি। দেখা পাওয়া যায়নি অন্যদেরও। থাকে কে কে? রেশমা পার কে থাকে? এর বোন থাকে, ভাই থাকে। এবার রাজধানীর সবচেয়ে বড় বস্তির চিত্র দেখা যাক। অভিজাত এলাকা গুলশান বনানীর মাঝখানে প্রায় ৯০ একর এলাকা জুড়ে গড়ে উঠেছে এই করাইল বস্তি, যার যাতায়াতের একটি অন্যতম মাধ্যম এই পানিপথ। আমরাও সেই পানিপথ ধরেই কিছু প্রশ্নের উত্তর জানতে চাই। যাওয়ার পথেই লেকের মধ্যে দেখা মেলে অসংখ্য পাইপের, যার সঙ্গে অনেকটাই মিলে যায় মিরপুরের বস্তিগুলোর পাইপের চিত্র। অভিজাত এলাকা গুলশান বনানীর মাঝখানে প্রায় ৯০ একর জমি জুড়ে গড়ে ওঠা এই বস্তির ঘরগুলোতে ঢুকতেই দেখা মেলে কিছু মিটারের। এগুলো কিসের মিটার? মিটারগুলো দিয়ে দিচ্ছে আপনাদের? ওই মিটার সেটা আমি জানি না। মিটার দিয়ে কি এই সবগুলো ঘর নাকি এগুলো কি আর এক জায়গার মনে হয়। তবে এক দোকানিকে জিজ্ঞেস করতেই বের হয়ে আসে আসল গল্প। ব্যক্তি মালিকানায় চলছে এখানে বিদ্যুতের ব্যবসা। এলাকা ভাগ করে নিয়েছে প্রভাবশালীরা। অফিস থেকে আনার পরে ওনারা ভাগ করে দিয়েছে। মিটার দিয়ে দিছে, মিটারে যে টাকা বিল ওঠে ওই টাকা নিবে। কেউ 18 টাকা 15 টাকা দেয়, কেউ 14 টাকা নেয়, কেউ 12 টাকা নেয়। এই পয়সা আবার আরেকজন নেয়। আমাকে তো সরকারে দিতেছে না, আমনের মতন একজন দিল, নেতারা দিল, তাহলে আমরা হেগো নান চাইরা আরেক নান চালাতে পারবো? করাইল মাসিক বিদ্যুৎ বিলের কাগজ শুধু এইটুকু দিয়ে দেয়, আর কিছু দেয় না। নিজেদের প্রতিষ্ঠানের বাহারি সব নামও দিয়েছে তারা। মায়ের দো বিদ্যুৎ সাপ্লাই কোম্পানি, করাইল বিদ্যুৎ সাপ্লাই সহ আরও কিছু তথাকথিত বিতরণ কোম্পানির নাম উঠে আসে অনুসন্ধানে। এবার এসব কাগজ থেকেই কথিত কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পালা। আলমগীর ভাই কি হয় আপনার? আলমগীর ভাই আমার মহাজন হয়। কিসের মহাজন এটা? কারেন্টের। আপনার বাবা কি করে? কারেন্টের বিজনেস করে। এখানে করাইলে কারেন্টের ব্যবসার অভাব নাই। 9, 10, 11, 12 এই ইউনিট প্রতি বিক্রি করতেছেন? হ্যাঁ হ্যাঁ, থেকে আমাদের 8.5 টাকা 8 টাকা কিনা পড়ে। তবে এত চড়া দামে বিদ্যুৎ বিক্রি করে অনেকে আবার বিলও পরিশোধ করছে না। কেটে দিলে হুক দিয়ে আলাদা লাইন টানে কথিত এসব বিদ্যুৎ ব্যবসায়ীরা। মিটারে অবৈধ হুক টানার কারণে জরিমানা আর বকেয়ার জন্য মামলা করেও কোনো সমাধান পাচ্ছে না বিতরণ কোম্পানি ডেসকো। এবার প্রভাবশালী ওইসব মিটার মালিকদের মুখোমুখি হতে চায় টিম ৭১। জুনায়েদ মনির ভাইয়ের দোকান কোনটা হবে? খোঁজ করতে থাকি ডেসকোর মামলায় সমন জারি হওয়া মনির, সোহাগ ও ইসরাফিলের। তবে তারা সবাই পলাতক। বর্তমানে এই মিটারগুলো যে চালাচ্ছে সেই খুররমের মুখোমুখি টিম ৭১। করাইলের একটি বড় অংশই এখন যার নিয়ন্ত্রণে। আমরা 5 জন যারা আছি, ও ছাড়া তো এখানে আর বিদ্যুৎ নাই। বিদ্যুৎ ডিএক্সও অফিস দিলে সবাই লাগাইতে পারবে। অনেকজন হাজি যেটা নিয়ে নেন, কিন্তু বস্তির মানুষ তো আমার ধরে যে আপনি এটা থাকেন। পুঁজি ছাড়া যারা কোটিপতি বনে যাচ্ছেন তাদের ব্যবসার ধরন বুঝতে বৈদ্যুতিক পোলগুলোর ওপর দীর্ঘদিন নজর রাখার পর আসে সেই কাঙ্ক্ষিত দিন। মিরপুরের আরামবাগ বস্তি সংলগ্ন একটি বৈদ্যুতিক পোলের ওপর এক ব্যক্তি, নিচে মই ধরে দাঁড়িয়ে আছে আরেকজন। দূর থেকেই তাদের ওপর নজর রাখে টিম ৭১। রাতের আধারে কি করছে তারা? কিসের কাজ? উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে পারে এমন শঙ্কায় অল্প সময়ের ব্যবধানেই তাদের মুখোমুখি হই আমরা। নিচে মই ধরে রাখা লোকটি দিব্যি অস্বীকার করে বসে উপরে থাকা ব্যক্তিকে চেনেন না তিনি। চাচা আংটা কিসের? এই আংটাতে কি করবেন?
আর উপরের জনের দাবি তিনি ইন্টারনেটের লাইন মেরামত করছেন। এটা নেটের তার? নেটের হ্যাঁ, এটা কিসের তার? মিটারের কিসের কাজ করতেছেন? হ্যাঁ, আপনি কোথায় চাকরি করেন? কোথায় চাকরি করেন? বাসায় আপনার মিটারের কাজ করার দায়িত্ব কে দিছে? এই দায়িত্ব কি আপনার? কিভাবে? তবে নিচে নেমে এসে ভুল স্বীকার করেন তিনি। অকপটে বলে দেন বস্তিগুলোতে বিদ্যুতের অবৈধ লাইন সংযোগ দিচ্ছিলেন তিনি। আমরা এই জায়গায় বাসায় এই তার ওর সাথে ঝুলানোর দায়িত্ব আপনার কে দিছে? আমাদের মিটার আছে, এই দেখেন বাবা, এটা আমাদের কার্ড বের করেন। আপনি ডেস্ক করতে কাজ করেন? অবশ্যই আমাদের কার্ড আছে তো। কি কার্ড? দেখেন আমাদের মিটারের কার্ড। দেখি কি কার্ড আপনাকে কে দায়িত্ব দিছে? আপনারা দেখে দিব কেন? মিটার কার্ড আছে। আপনারা বের করে আমাদের দিবে কেন? আপনি সরকারি লাইন আপনি নিজের মতো লাগাচ্ছেন, আমাদের দিবেন না মানে? আমাদের দিবেন না মানে? কিসের কার্ড এটা আপনার? দেখি দেখি দেখি। না না, আপনার কাছে দাও না। কেন? আপনাকে এই দায়িত্ব দিছে কে? আপনি আপনি এটা নিয়ে উপরে ওঠার দায়িত্ব দিছে কে? কারণ বাবা জি, কার অনুমতি নিছেন আপনি? কার অনুমতি নিছেন? বাবা এটা আমাদের সমস্যা হলে আপনি ডেস্ক করে ফোন দিবেন, ঠিক আছে? তারা আসবে, আপনি উঠবেন কেন এখানে? আচ্ছা ঠিক আছে, আমি বলেছি। হ্যাঁ বলেছি। আর আনছেন কিসের জন্য মানে? ভাই সরি, এই তারের কাজ কি? এই তার আমরা বস্তি লাইন লাগাই। হ্যাঁ, বস্তি লাইন লাগাই। মানে কিভাবে লাগান একটু বলেন তো। তবে এ কাজে কে নির্দেশনা দিয়েছেন জিজ্ঞেস করতেই সটকে পড়েন তিনি। এ বস্তিটি যার নিয়ন্ত্রণে সেই কুরবানও ব্যস্ততা দেখিয়ে কেটে দেন ফোনের লাইন। এবার গন্তব্য ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকোর প্রধান কার্যালয়। কি করছেন তারা? কেন এভাবে অবৈধ বাণিজ্যের রাস্তা খুলে রেখেছেন? আমি কিন্তু লাইন কেটে এখানে রাখতে পারতেছি না। আমাকে যে সারাদিন 24 আওয়ার ল এনফোর্স যে সাপোর্ট দিবে, প্রোটেকশন দিবে, সেটাও কিন্তু করতে পারতেছি না। আমি নিজে ড্রাইভ দিব যে লাইন কাটার জন্য যাব, আমি একদিক থেকে কাটতে গেলে ভিতরে যে সে আটকায় থাকতেছে, হয় মার খেয়ে ফিরে আসতেছে অথবা অন্যভাবে হ্যাসেল হচ্ছে। আমাকে কিন্তু গভর্নমেন্ট প্রোটেকশন দিতে পারতেছে না। আমার প্রোটেকশন কি? আমি তাকে মিটারিং করতেছি, আমি পোলে রেখে মিটারিং করতেছি। আমার কিন্তু এত ভিতর পর্যন্ত যাওয়ার কিন্তু সবসময় আমার পক্ষে সম্ভব হয় না। পরিস্থিতি যাই হোক, বিদ্যুৎ খেকোদের হাত থেকে মুক্তি চান বস্তির সাধারণ মানুষ। দাবি তাদের আলাদা মিটারের। সবাই ট্যাব বসে দিয়া প্রতি পারে ট্যাব বসে দিয়া মিটারের ব্যবস্থা করে দেন, আমরা নেই মিটার। সুমন তানভীর, ৭১, ঢাকা। পড়াশোনার অতিরিক্ত চাপ আর মাঠের অভাব, তীব্র প্রতিযোগিতার কারণে শিশুদের সহশিক্ষা কার্যক্রম কমে যাচ্ছে। মাইলস্টোনের শিক্ষার্থীদের ভয় আর আতঙ্ক কাটাতে এসব ফিরিয়ে আনা প্রয়োজন, মত শিক্ষক আর বিশেষজ্ঞের। তারা বলছেন শিশুর চাওয়াকেই গুরুত্ব দিতে হবে সবার আগে। শাহানাজ শারমিনের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব দেখুন আজ। প্রতিদিনের রুটিনে নিয়মবাঁধা ক্লাস আর পড়াশোনা, এরপর কোচিং ও হোমওয়ার্ক, এর মাঝে টিফিন পিরিয়ড এবং খেলার ক্লাস যেন মুক্তির আনন্দ, বলছিল শিশুরা। নাচ করতে, ছবি আঁকতে দুটাই ভালোবাসে। আমাদের স্কুলের টিফিন টাইমটা আরো বেশি বড় হলে বেশি মজা করতে পারতাম। স্কুলের খেলার ক্লাস একদিনই হয় প্রতি ক্লাসে, বাট যদি খেলার ক্লাসটা প্রতি ক্লাসে প্রতিদিন হইতো তাহলে স্কুলে আরো অনেক ভালো হইতো। টিফিন টাইমে খেলাধুলা করি। আমার সবচেয়ে স্কুলে ভালো লাগে খেলার ক্লাসটা। পাঠ্য বই পড়া, ক্লাস সবই করতে তারা রাজি, শুধু চায় এর পাশাপাশি নিজের মতো অন্য কিছু। সেখানে বাবা মা বড়ই অবুঝ তাদের মতে। বাবা মা শুধুমাত্র বলে পড়া পড়া, এটা পড়ো সেটা পড়ো, এগুলোই শুধু বলে। শিক্ষকরা বলছিলেন একটু ভিন্নভাবে পাঠদান দারুণ মনোযোগী করে শিশুদের। সহশিক্ষা কার্যক্রমের উপর জোর দিতে অভিভাবকদের সহায়তা প্রয়োজন মনে করেন তারা। আমরা শিশুর কাছে চাই সে এটা হবে ওটা হবে, ভালো রেজাল্ট করবে, ভালো মানুষ হবে, সে আনন্দে থাকবে, সেটাও আমরা চাই। কিন্তু এই আনন্দে থাকবার জন্যে কি কি আয়োজন দরকার, সেখানে আমাদের ঘাটতি রয়েছে। সেই আত্মমূল্যায়নটা খুব জরুরি। আমরা শিশুদের জন্য একটা খেলার মাঠ দিতে পারি না, আমরা কেবল ভালো রেজাল্টের ভেতর দিয়ে প্রতিযোগিতা শেখাই। আমার এখানে দেখবেন যে খুব অনুপস্থিতির হার খুবই কম, এবং এটার পিছনে একটা মানে যে কারণগুলো আছে আমি মনে করি সেটা হচ্ছে যেমন স্কুলে আসলে ওরা খেলতে পারে। যেমন আপনারা দেখছেন আমার একটা সুন্দর খেলার মাঠ আছে, আমার ওদিকে বাস্কেটবল গ্রাউন্ড আছে, প্লাস এটার সাথে সাথে আমার ইনডোর গেমসেরও ব্যবস্থা আছে। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের ভয় কাটাতে একাডেমিক চাপ নয়, তাদের মতো করে সাজাতে হবে পাঠ্যক্রম। অবশ্যই শিক্ষাক্ষেত্রে ফিরতে হবে, কিন্তু একেবারে আগের মতো করে না, এটা খুব সহজ করে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে একেবারে লেখাপড়া দিয়ে শুরু না করে, বিশেষ করে এখানে কিন্তু প্রাইমারি স্কুলে বাচ্চারা ছিল, এখানে 6, 7, 8, 10 বছরের বাচ্চারা আছে। তারা কিন্তু এখন একটা হতে পারে যে গল্প বলা, খেলা, গান করা, তাদের পছন্দের যে কাজগুলো ছিল এগুলো দিয়ে তারা ওখানে যেতে পারে, তাদের সাথে কাজ করা যেতে পারে। ট্রমা কাটাতে
কাউন্সেলিংয়ের পাশাপাশি স্কুলে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম আর বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি সকলের। শানা শারমিন, ৭১, ঢাকা। রাজশাহী নগরের একটি বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার করে বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদুল হক রুশো। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রুশো, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। আমি রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায়, এখানে কোচিং সেন্টারকে ঘিরে মূলত এই সেনাবাহিনী বা যৌথ বাহিনী মূলত এই অভিযান চলছে। ডক্টর ইংলিশ এই কোচিং সেন্টারটির ভেতরে যৌথ বাহিনী এখনো যে বিষয়টি জানতে পারছি যে এখানে ব্যাপক পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য রয়েছে। অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য যৌথ বাহিনীর পক্ষ থেকে আমরা পাইনি। তারা যেটি বলছেন যে আর অল্প কিছুক্ষণ সময় তাদের লাগবে সব বিষয়গুলো গুছিয়ে নিতে। একটু যদি আপনাকে তথ্য দিই, এই কোচিং সেন্টারটির যিনি স্বত্বাধিকারী বা মালিক মুনতাসির অনিন্দ, তিনি কিন্তু খুব একটি রাজশাহীর ভেতরে যদি বলি একটি বিতর্কিত চরিত্র। তার কথা যদি বলি, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। সে সময় আপনি জেনে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলায় কিন্তু তার নাম এসেছিল। সেই ঘটনার সাথে কিন্তু তার যে সম্পৃক্ততা সেটা কিন্তু সে সময় খুব চাউর হয়েছিল। এরপরে মূলত তিনি ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তার বাবা অনিন্দর বাবা তিনি একসময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি। তাদের আরো একটি পরিচয় আছে, এই অনিন্দর বাবা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র HM খায়রুজ্জামান লিটনের আপন চাচাতো ভাই। এখন আসলে আজকে যে আমরা এখানে এসে যতদূর জানতে পেরেছি যে গত রাত থেকেই মূলত যৌথ বাহিনীর সদস্যরা এই জায়গাটি ঘিরে রেখেছে এবং এখন পর্যন্ত তারা অভিযান পরিচালনা করছে। আমরা চালিয়েছে পক্ষ থেকে যে বার্তা দেওয়া হলো, তারা হয়তো 15-20 মিনিটের মধ্যে পুরো বিষয়টি সমাপ্ত করে সাংবাদিকদের সাথে তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন কিনা সেটি এখন পর্যন্ত জানাননি। তবে তারা বলেছেন যে তাদের এই অভিযানটি শেষ করতে হয়তো আরো 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো আমরা সেই অপেক্ষাতেই মূলত আছি যে এখন পর্যন্ত আমরা আছি যে আসলে সরঞ্জাম হয়। ধন্যবাদ রুশো, আমরা পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে বিস্তারিত জানতে পারবো। দর্শক, রাজশাহীতে একটি বাড়িতে অস্ত্র বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার করে বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদুল হক রুশো। দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে পাইপলাইনের মাধ্যমে ঢাকায় জ্বালানি তেলের আনুষ্ঠানিক সরবরাহ শুরু হচ্ছে আজ। পতেঙ্গায় প্রকল্পটি উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, তেল সরবরাহ অনুষ্ঠান কি আনুষ্ঠানিকভাবে শুরু হলো কিনা জানাবেন এবং এই প্রকল্পটি নিয়ে সংশ্লিষ্টরা কতটুকু আশাবাদী? যে চট্টগ্রাম থেকে ঢাকায় যে পাইপলাইনে জ্বালানি পরিবহন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজকে থেকে এটি উদ্বোধন খনিজ এবং বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান এটি উদ্বোধন করেছেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটির উপর একটি প্রামাণ্য চিত্র এটি এখানে দেখানো হচ্ছে। আসলে এই প্রকল্পের মধ্য দিয়ে চট্টগ্রাম থেকে খুব সময় যেমন বাঁচবে, পাশাপাশি অর্থ সাশ্রয় হবে, প্রায় 234 কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এটি বৃষ্টি নদীর নিচ দিয়ে এই পাইপলাইনটি অতিক্রম করেছে। চট্টগ্রাম থেকে ঢাকায় এই পরিবহনের অর্থাৎ জ্বালানি তেল পরিবহনের এই প্রকল্পটি পুরোটাই হচ্ছে একটা পরিবেশ বান্ধব একটা প্রযুক্তি। আর যেহেতু আগে বিভিন্ন পোস্টার কিংবা তেলবাহী যেসব পোস্টার গুলো রয়েছে সেগুলো করে পরিবহন করা হতো, ফলে এটি নদীর যে দূষণ সেটিও কিন্তু ঘটাতো। এখন সেই নদী দূষণের কাজটি থাকবে না, পরিবহনের সময় বাঁচবে। পাশাপাশি এটি একেবারেই নতুন একটি প্রযুক্তি বাংলাদেশের ক্ষেত্রে, ফলে বাংলাদেশের জ্বালানি তেল
পরিবহনে একটি নবযুগ সূচিত হয়েছে বলে এখানে যারা প্রকল্প সংশ্লিষ্ট তারা জানিয়েছেন। তো এই পরিবহনের দীর্ঘদিন থেকে এই কাজটি চলছিল। ধন্যবাদ প্রণবেশ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। দর্শক, খুলনার রূপসাই কৃষি ব্যাংক থেকে লুট হয়েছে 16 লাখের বেশি টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, এই লুট নিয়ে বিস্তারিত তথ্য জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। বৃহস্পতিবার বিকাল বেলায় রূপসা কৃষি ব্যাংক শাখা স্বাভাবিকভাবে সাপ্তাহিক কার্যক্রম শেষে বন্ধ হয়েছে। এরপর যে যার মতো অফিস ত্যাগ করে। গতকাল শুক্রবার রাত জানতে পারা যায় যে ওই ব্যাংক থেকে 16,00,000 টাকা লুট হয়েছে। যারা লুট করেছেন দুর্বৃত্তরা তারা ব্যাংকের 6টি তালা ভেঙে ব্যাংকের ভিতরে প্রবেশ করেছে এবং প্রবেশ করার পরে ব্যাংকের থাকা সিসিটিভি ক্যামেরা তারা ঢেকে রাখে যাতে কেউ এইটা ভিডিওটা যাতে রেকর্ড না হয়। এরপর তারা ব্যাংকের গোল্ড নিয়ে টাকাটা নিয়ে নিয়ে পাঠিয়ে যায়। আমাদের অনুসন্ধানে সকাল থেকে যে অনুসন্ধান আমরা করেছি সেই অনুসন্ধানে আমাদের কাছে স্পষ্ট প্রতিমান হয়েছে যে ব্যাংকের যারা নিরাপত্তা দায়িত্বে ছিল নিরাপত্তা রূপ তাদের প্রচন্ড গাফিলতি ছিল। শুক্রবার ভোরে এই ব্যাংকের যে নিরাপত্তা রক্ষী ছিল তিনি ফজরের নামাজ আদায় করতে অফিস ত্যাগ করেন। এরপর তিনি আর পুনরায় ব্যাংকে ফিরে আসার কথা বা অন্য কাউকে দায়িত্ব দেওয়ার কথা সেই দায়িত্বটা তিনি দেননি। ওই ব্যাংকের মোট 3 জন নিরাপত্তার দায়িত্বে ছিলেন। একজন হচ্ছেন তরিকুল ইসলাম, একজন জসিম এবং যে আরেকজন যে ব্যক্তিটা ছিলেন, মোট 3 জন, তারা কেউ ব্যাংকে আর ছিলেন না, তাদেরকে পাওয়া যায়নি। ফলে এই ব্যাংকের 3 নিরাপত্তা। ধন্যবাদ কনক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খুলনার রূপসাই কৃষি ব্যাংক থেকে লুট হওয়া টাকার তথ্য জানাচ্ছিলেন সহকর্মী কনক রহমান। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথেই থাকুন।